এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। টাইপ 3 গ্রাফ ও ছক বিশ্লেষণের আমরা সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা দেখব। প্রশ্ন নম্বর 8, একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। বেগ বনাম সময়, আমাকে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। গ্রাফের মধ্যে আমাদেরকে বেগ বনাম সময় দেওয়া থাকতে পারে, সরণ বনাম সময় দেওয়া থাকতে পারে, ত্বরণ বনাম সময় দেওয়া থাকতে পারে। কোনটা দেওয়া আছে এটা খেয়াল করতে হবে, এর উপরে ভিত্তি করে গ্রাফগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। সো লেখচিত্র 0 থেকে 15 সেকেন্ডে বেগ 2 থেকে 8 হয়, আর 15 থেকে 30 সেকেন্ডে 8 থাকে, আর 35 থেকে 45 সেকেন্ডে 8 থেকে 2 হয়। এই সবগুলো জাস্ট ব্যাখ্যা করে দেওয়া আছে লেখচিত্রের বিষয়টা। আসলে লেখচিত্র দেখলেও আমরা সেটা বুঝতে পারি। কোয়েশ্চেনে বলছে কি, বস্তুর 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 10তম সেকেন্ড বা 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। এইটা আমার 10তম সেকেন্ড, এই 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে। কোয়েশ্চেনটা একটু তুলে ফেলো তোমরা। হোপফুলি তোমরা কোয়েশ্চেন তুলে ফেলছো। এখন দেখো, খেয়াল করে দেখো, 10তম সেকেন্ড আমার 0 থেকে 15 সেকেন্ডে এখানে আমরা বেগের গ্রাফ দেখতে পাচ্ছি। বেগটা উপরের দিকে বাড়ছে। সো বেগ যখন বাড়তে থাকে এভাবে সমান সোজা একটা রেখায়, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা সমত্বরণ। বেগ বনাম সময় গ্রাফে এখানে এই বি অংশটা সমত্বরণ আছে, বিসি অংশটা সমবেগ। খেয়াল করে দেখো, সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, সরল রৈখিকভাবে বাড়তেছে। কোনো একটা কিছু যদি সরল রৈখিকভাবে এভাবে উঁচা উঠে বা নিচে নামে, এটা হচ্ছে সুষম পরিবর্তন হচ্ছে, মানে পরিবর্তনের হারটা সমান সমান। বেগের পরিবর্তনের হার কি স্যার? ত্বরণ। তার ত্বরণটা কি সমান সমান। গ্রাফ বোঝা খুবই সিম্পল। সরল রৈখিক সোজা উঠছে সোজা নামছে, তার মানে সমান হারে বাড়তেছে অথবা সমান হারে কমতেছে। তো সমান হারে বাড়া বা সমান হারে কমা, হারটা কি? পরিবর্তনের হার। বাড়া বা কমার ক্ষেত্রে আমরা হার বলতেছি। বেগের পরিবর্তনের হার বা বেগের বৃদ্ধির হার, বেগের হ্রাসের হার জিনিসটা কি? ত্বরণ। সেটা কি থাকতেছে? সমান থাকতেছে। দ্যাট মিনস এবিতে সমত্বরণ, সিডিতেও সমত্বরণ, কিন্তু সেটা কমছে, তাই ঋণাত্মক ত্বরণ, দ্যাট ইজ মন্দন। বিসিতে স্যার দেখেন, সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগের পরিবর্তন কখন হয়? যখন নিচে যায় অথবা উপরে উঠে। এখানে তো কোনো বেগের পরিবর্তন হচ্ছে না। সো বিসি অংশটা সমবেগ, ডিই অংশটাও সমবেগ, আর ইএফ অংশটা হচ্ছে আমার সমমন্দন। এটুকু আমরা অন্তত বলতে পারি। এখন খেয়াল করে দেখো স্যার, আমাদের 10তম সেকেন্ডটা কোন অংশে পড়ছে? এ বি অংশে পড়ছে। 10তম সেকেন্ডটা এ বি অংশে পড়ছে। এইখান থেকে যদি আমরা ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসি, তাহলে খুব সহজে দূরত্ব বের করে ফেলতে পারবো। দূরত্ব বের করার আমরা একটা খুব সহজ সূত্র জানি, সেটা হচ্ছে S = UT + ½ AT স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে আইডিয়াটা হচ্ছে 10তম সেকেন্ড, তার মানে 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হওয়ার মাঝখানের সময়টাতে অতিক্রান্ত দূরত্ব। এটা বের করব একটা উপায়ে। আমরা 10 সেকেন্ডের দূরত্ব বের করব, সেখান থেকে 9 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দিব স্যার। 10 সেকেন্ডের দূরত্ব থেকে 9 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দিব, পেয়ে যাব স্যার 10ম সেকেন্ড বা 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আপনাদের নবম দশম শ্রেণীতে শর্টকাটে করার একটা প্রসেস। আর আপনারা চাইলে এটা একটা শর্টকাট সূত্র আমি আপনাদেরকে দেখাই দিতে পারি। সেই শর্টকাট সূত্র শুধুমাত্র এমসিকিউতে আপনারা ইউজ করতে পারবেন, সিকিউতে নবম দশমে ইউজ করা যাবে না। সো নবম দশমে সবার প্রথমে 10তম সেকেন্ড আর 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে। এখানে 10তম সেকেন্ড 9তম সেকেন্ড দুইটাই এ বি অংশের মধ্যে পড়তেছে, এ বি অংশের মধ্যে পড়তেছে, সমতরণ সুষমতরণের অংশ। তাহলে 9-এর জন্য আমরা সময় জানি, আদিবেগটা আমাদের জানা আছে, পুরা ঘটনার আদিবেগটা আমার জানা আছে। আদিবেগ মানে সময় যখন শূন্য ছিল তখন বেগ কত ছিল, সেই আদিবেগ আমাদের জানা আছে, যেটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড। এখন আমরা সব কিছু বের করে ফেলবো। দেখো স্যার, নবম সেকেন্ডের দূরত্ব বের করতেছি আমরা, 9 সেকেন্ডের দূরত্ব এভাবে লিখি স্যার, একটু সময় দিন। 9 সেকেন্ডে দূরত্ব। আচ্ছা 9 সেকেন্ডের দূরত্ব এটা বের করার আগে আমরা একটু খেয়াল করে দেখি, আমাদেরকে আদিবেগ দেওয়া আছে, আমাদের সময় আমরা জানি 9 সেকেন্ডের জন্য বের করব। কিন্তু স্যার এখানে আরেকটা ইনফরমেশন আমাদের লাগে, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা আমাদের দেওয়া নেই, আমরা সাইড করে সুন্দর মতো এখানে বলে ত্বরণটা বের করে রাখবো। এইখানে ত্বরণ A =
ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, যে কোনো একটা টাইম ইন্টারভ্যালে, টাইম ইন্টারভ্যাল মানে কি, সময়ের একটা শুরু আছে শেষ আছে, মধ্যবর্তী যে সময়টা, একটা মুহূর্ত শুরু একটা মুহূর্ত শেষ, মাঝখানের সময়টাকে বলা হয় টাইম ইন্টারভ্যাল। সো একটা টাইম ইন্টারভ্যালের শুরু শেষ আমরা জানি। শুরু যেমন ধরো এই একটা টাইম ইন্টারভ্যাল এ বি অংশ, যেখানে শুরুতে 0 সেকেন্ড, লাস্টে 15 সেকেন্ড, টোটাল মিলে কত স্যার 15তম সেকেন্ড, মাঝখানের সময়টা হচ্ছে টাইম ইন্টারভ্যালটা হচ্ছে 15, আর শুরুতে বেগ আমাদের 2, শেষে আমাদের 8 থেকে যদি 2 বিয়োগ যায় স্যার শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, আমাদের কত হলো 6/15, 6/15 আসতেছে। আমরা ক্যালকুলেটর নিই, 6 ডিভাইডেড বাই 15, 2/5, 0.4, তাহলে আমার ত্বরণ চলে আসছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচে নিচে লিখতে পারো, কোনো সমস্যা নেই স্যার। 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এখানে পেয়ে গেলাম। চলো স্যার এবারে দূরত্বগুলো বসিয়ে ফেলি। দূরত্বের জন্য S9 বলবো আমরা এটাকে। S9 ইকুয়াল টু ইউ, আদি বেগ হচ্ছে আমাদের 2, ইউ সময় আমরা সরাসরি 9 বসাই দিই স্যার, ইউটি প্লাস হাফ, এ এর মান আমরা পেলাম 0.4, যদিও এখানে এ লিখি স্যার, এ ইন্টু 9 স্কোয়ার। ভ্যালুগুলো বসিয়ে দিব স্যার, 2 ইন্টু 9 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু 9 স্কোয়ার, 18 যোগ 0.5 ইন্টু 0.4 ইন্টু 9 স্কোয়ার। সো আমরা এখানে আনসার পাচ্ছি 34.2 মিটার। সেইমভাবে আমরা 10 সেকেন্ডের জন্য বের করে ফেলবো। সো গ্রাফ রিড করা খুব সিম্পল। আমরা আমার সুযোগ হলে তোমাদের এই পরীক্ষার পরে আমরা আরও ভালোভাবে অনেকগুলো গ্রাফ নিয়ে ডিটেইল একটা গ্রাফ রিলেটেড ক্লাস হয়তো আমরা নিয়ে নিব। তখন তোমরা একেবারে গ্রাফের আদি অন্ত যত রকম প্রবলেম 9-10 আসতে পারে সবগুলো সেখানে আলোচনা করে দিব স্যার। আমাদের এখানের জন্য সেম, এবারে আমরা আর এত ভেঙে করতেছি না স্যার। 10 ইন্টু 2, 10 সেকেন্ড, 2 ইন্টু 10 লিখে স্যার আমাদের বেগ জানা আছে 2 গুণন 10 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু 10 স্কোয়ার। সেম আগের মতোই, জাস্ট 9-এর জায়গায় 10 বসবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে স্যার 40 মিটার। সুতরাং 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দশতম সেকেন্ডে অতিক্রান্ত S10 মাইনাস S9, দ্যাট ইজ 40 মাইনাস 34.2, তাহলে আস কত 5.8 আসে, 5.8 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে 10ম সেকেন্ডের দূরত্ব বের করে ফেলতে পারলাম। শর্টকাটটা আমি আপনাদেরকে দেখাই দিই। S10th আমরা কি করব, ইউ প্লাস ফর্মুলাটা একটা মিনিট আমাকে সময় দাও। ইউ প্লাস হাফ টু টি মাইনাস 1, এটা ছিল আমার যতটুকু মনে পড়ে। একটু বসায় দেখি ফর্মুলাটাতে কাজ করতেছে কিনা। আদি বেগ আমাদের কত দেওয়া আছে স্যার? আদি বেগ আমাদের 2 দেওয়া আছে। 2 যোগ 0.5 ইন্টু 0.4 ইন্টু ইয়েস স্যার 5.8 চলে এসছে। সো এটা একটা ফর্মুলা মনে রাখবেন স্যার, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখানে একটা ছোট্ট কথা বলি, তোমাদের মনে হতে পারে এই সূত্রটার মাত্রা মনে হয় স্যার ঠিক নাই। আপনি এটা কী লিখলেন স্যার? এস হচ্ছে দূরত্ব, আর আমাদের এই আদি বেগ হচ্ছে কি, ইউ এর মান হলো, ইউ এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড মিটার পার সেকেন্ড, এটা মিটার, এটা মিটার পার সেকেন্ড। স্যার মিটার কেমনে মিটার পার সেকেন্ডের সাথে সমান হয়ে যায়? আসলে ব্যাপারটা তা না, এখানে বেসিক্যালি ওই 1 সেকেন্ড সময়টা গুণ আছে, ওই 1 সেকেন্ড সময়টা গুণ আছে, ওই 1 সেকেন্ড সময়টা গুণ থাকার কারণে একটা 1 সেকেন্ড এখানে গুণ আছে, ঠিক আছে? ওই 1 সেকেন্ড গুণ হওয়ার কারণে মিটার পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি গিয়ে মিটার হয়ে যাবে, বুঝতে পারছো? তো আমরা ওটা লিখে না, ওটা উচ্চতাকে যেহেতু শুধু ভ্যালুটা বের করতেছি, সো ভ্যালুর হিসাবে এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, সবুজ এই লেখাগুলা লেখার দরকার নাই। সো এই হলো কথা, এই প্রবলেমটা হয়ে গেছে। নেক্সট প্রবলেমে চলে যাই, সময় নষ্ট করার আর সময় নেই। নেক্সট গ্রাফের আমরা গ্রাফের থার্ড প্রবলেমটা, প্রশ্ন নম্বর 9, একটু খেয়াল করে দেখি।
এখন কিন্তু আমাদের দেওয়া হচ্ছে সরণ বনাম সময়, সরণ বনাম সময় গ্রাফ। এখানে বলছে একটি গাড়ি সরণ বনাম সময় গ্রাফ লেখচিত্রে দেওয়া হলো, চিত্রে ওসি পথ সমতরণ নির্দেশ করলে। আমার এই যে ওসি পথটা আছে এটা সমতরণ, সমতরণ কেমনে বুঝবো? এমনে তো সরণ বনাম সময়ের গ্রাফে সমতরণ হচ্ছে পরাবৃত্তাকার বা প্যারাবোলিক, পরাবৃত্তাকার। পরাবৃত্ত দেখতে স্যার এইরকম, কিংবা এইরকম, অথবা স্যার এইরকম, অথবা স্যার এইরকম। সো পরাবৃত্তগুলো আসলে অনেক রকম হয়ে থাকে, এক একটার সমীকরণ এক এক রকম, বাট পরাবৃত্তের শেপটা বেসিক্যালি এরকম কিছুটা। ভি আর ইউ এর মাঝামাঝি একটা শেপ, ভি এবং ইউ এর মাঝামাঝি, ইংরেজি অক্ষরের মাঝামাঝি একটা শেপ আমরা পরাবৃত্তাকার শেপে পাই। একটা পরাবৃত্তের একটা অংশ, ইউ এর একটা অংশ, এই যে কাইন্ড অফ লাইক এরকম কিছু একটা দেখতে পাচ্ছ। এই যে পরাবৃত্তের একটা অংশ হইল আমাদের এই গ্রাফের মধ্যে আছে, তাই এটা পরাবৃত্তাকার আমরা বলি। সরণ বনাম সময়ের গ্রাফে সমতরণের অংশটা কেমন হয়? পরাবৃত্তাকার হয়, সবসময় মনে রাখতে পারো, এটা একটা তোমাদের জন্য জ্ঞান, নলেজ হিসেবে থাকলো। চিত্রে ওসি অংশ আমাদের নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো। সি বিন্দুটা, এই সি বিন্দুতে স্যার আমার সময় জানা আছে কিনা? সি বিন্দুতে আমার সময় জানা আছে। সি বিন্দুর সময় কথা বলছে, এখানে বলছে 6 সেকেন্ড। তো 6 নম্বর সেকেন্ডে আমার বেগ বের করতে হবে, 6 নম্বর সেকেন্ডে আমার দূরত্ব জানা আছে। তাহলে আমরা কি কি জানি স্যার? 6 সেকেন্ডে আমরা দূরত্ব জানি, 6 সেকেন্ড সময়টা জানি, আদি বেগ আমরা জানি, সব আমাদেরকে দেওয়া আছে স্যার এখানে। আমি আর কিছু লিখতেছি না। আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তারপরে আমাদের শেষ বেগ না, ওয়েট, আদি বেগ কেমনে 0 বসাবো স্যার? আদি বেগ সম্পর্কে আমার ধারণা নেই, সরি। এইখানেই সবার একটুখানি ভুল হয়ে যায় স্যার। সরণ বনাম সময়, আমি এই জন্য আগে বলছি স্যার, বেগ বনাম সময় বলছে না, সরণ বনাম সময় বলছে। খেয়াল করে দেখো, অনেকে মনে করে স্যার অবস্থান সরণ শূন্য, সময় শূন্য, আদিবেগও মনে হয় তাহলে শূন্য হয়ে যাবে, কিন্তু স্যার ব্যাপারটা কিন্তু তা না। সরণ শূন্য হইলে, সময় শূন্য হইলে যে আদিবেগ শূন্য হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। এই কোয়েশ্চেনটা, এটা মোস্ট প্রবাবলি একটা বোর্ডে আসা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন আমাদের বোর্ডে আসছিল। আমি বলছিলাম যে এই কোয়েশ্চেনটাতে একটু ঝামেলা আছে। আমার আদিবেগ কিছু না কিছু একটা থাকতে পারে, আমার আদিবেগ কোনো না কোনো একটা অংশ থাকতে পারে স্যার। এটা এমন না যে সময় শূন্য সময়ে বেগ, আমাদের সরণও শূন্য হলে বেগ শূন্য হবে, এমন কিন্তু না। হুট করে স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে স্টার্ট করে ফেলতে পারে কেউ একজন। অথবা তুমি সময় গণনা শুরু করছো একটা নির্দিষ্ট সময় পরে। একটা ঘটনা আমি ক্লাস করানোর সময়, আমাদের বয়েজ পার্সোনাল ক্লাস করানোর সময় আমি বলছিলাম যে সময় কখন শুরু হয়? যখন আমরা স্টপ ওয়াচ, আমরা ঘটনা একটাকে অবজার্ভ করা শুরু করি। কারণ অনন্ত সময়ের শুরু কোথায় আমরা সেটা কেউ জানি না। সময়ের কোনো শুরু নাই, জানা কোনো শুরু নাই, সময়ের কোনো অ্যাবসলিউট জিরো ভ্যালু নাই, চূড়ান্ত শূন্যমান নাই। তো আমরা ঘটনার অবজারভেশন যেখানে শুরু করি সেখানে t=0 ধরে নিই। তো তুমি যে সময় ঘটনার অবজারভেশন শুরু করছো আর তুমি যেই বিন্দুটাকে শূন্য, মানে স্থানাঙ্কে শূন্য বসাই দিছো, সেই বিন্দু থেকে যাত্রা স্টার্ট হয়েছে, এমন সময়ে তোমার বস্তুর বেগ একটা ভিন্ন মান থাকতে পারে শূন্য ছাড়া। আমি একটা ঘটনা দিয়ে বুঝাইছিলাম, পুলিশ একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে 2টা সেন্সর বসায়ে চেক করতেছে গাড়ির স্পিড কেমন। সো গাড়ি যখন প্রথম সেন্সর ক্রস করতেছে তখন এটা 0 পয়েন্ট অবস্থান, সরণ কিন্তু শূন্য। ওই সময় স্টার্ট হয়েছে, সেটার টাইমও শূন্য, কিন্তু গাড়িটার একটা বেগ আছে, এরকম থাকতে পারে। সো এখানে কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে ও বিন্দুতে এটার বেগের মানটা শূন্য আছে, আমরা সেটা কখনো বলতে পারি না। তাই ওসি গ্রাফ থেকে কখনোই তুমি সি বিন্দুর বেগ বের করতে পারবা না। আই রিপিট, ওসি গ্রাফ থেকে সরণ বনাম সময় কখনোই তুমি বেগ বের করতে পারবা না। খুব অদ্ভুত লাগতেছে না স্যার? এটাই সত্য। গ্রাফ আমরা ম্যাক্সিমামই বুঝি না। এই যে হুট করে আমি নিজেও উল্টা করে ফেলতে নিয়েছিলাম, আবার হঠাৎ করে মনে পড়লো এটা তো সরণ বনাম সময় গ্রাফ ছিল। সো আমাদেরকে আসলে কিচ্ছু, এখানে দেখো স্যার টোটাল সরণ দেওয়া আছে, আমাদেরকে এখানের মধ্যে সময় দেওয়া আছে, আমাকে শেষ বেগ বের করতে হবে। আইদার আমাকে এখানে ত্বরণের মাধ্যমে জিনিসটা বের করতে হবে, কিন্তু স্যার দেখো ত্বরণ জানি বা যাই জানি না কেন স্যার, আমাদের ত্বরণ জানি বা যাই জানি না কেন আদিবেগ বের করে নিয়ে এসে তারপরে ঘটনাটাকে ব্যাখ্যা করতে হবে। আমরা শেষ বেগ বের করতে চাইলে আর আদিবেগ ছাড়া আসলে বের করা যায় না। আদিবেগ যেহেতু এখানে নাই, কোনো না কোনো একভাবেও আদিবেগ আমরা এখানে বের করতে পারতেছি না।
পারবো কি না, না পারবো না স্যার। আদি বেগ আমরা কোনোভাবেই এখান থেকে বের করতে পারবো না। সো আমরা এখান থেকে সরাসরি আমরা বলতে পারি যে ওসি অংশ থেকে আমরা গাড়িটার শেষ বেগ বের করতে পারি না। সো গাড়িটার শেষ বেগ বের করতে চাইলে আমরা সিডি অংশ থেকে বের করতে পারি। ধরো আমরা কোনোভাবে যদি 2 আর 4-এর মাঝখানে ত্বরণ ক্যালকুলেট করতে পারি, 2-এর সরণ 4-এর সরণ, এই ভ্যালুগুলো আমাকে দেওয়া থাকতে হতো। এই ভ্যালুগুলো যদি আমাকে স্পেসিফিকলি বলে দিত তাহলে আমরা এটা ট্রাই করতে পারতাম। কিন্তু এখন যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, শুধুমাত্র সি বিন্দুতে সরণ দেওয়া আছে, সেটা থেকে বের করা যাবে না। হ্যাঁ, বের করতে পারতাম যদি 2 সেকেন্ডের সরণ আর 4 সেকেন্ডের সরণগুলোও আমাকে টিক করে দেওয়া থাকতো। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, হয়তো এই অঙ্কে 0 বিন্দুতে সরণ 0, বেগ 0, আদি বেগ 0, কিন্তু এটা আমরা শিওরলি বলতে পারি না, করতে পারবো না। তো এখানে আমাকে করতে হবে কি স্যার, সিডি অংশ থেকে করে নিয়ে আসতে হবে। খেয়াল করে দেখো তো স্যার, সিডি অংশ সমবেগে কেমনে বুঝছেন স্যার? আমি বলি, গ্রাফ আমি তোমাদেরকে আগেও বলছি, সরল রেখা যদি একটা উপরের দিকে উঠতে থাকে তখন আমরা সেখানে বলতে পারি কি যে এর পরিবর্তনের হারটা সমানভাবে হচ্ছে, বৃদ্ধিটা সমান হারেই হচ্ছে। তা পরিবর্তনের হার মানে কি? পরিবর্তনের হার মানে হচ্ছে তোমার সময় সরণের জন্য বেগ, সরণের জন্য বেগকে বলি পরিবর্তনের হার। আমরা বলি না যে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, সেটা বলি না স্যার। তাহলে সরণের জন্য স্যার পরিবর্তনের হার আমরা কি পাবো? বেগ পাবো। তাহলে এখানে পরিবর্তনের হারটা কনস্ট্যান্ট, কেন? এটা সোজা রেখা উপরে উঠছে, সোজা রেখা নিচে নামতেছে, এগুলো স্যার পরিবর্তনের হারটা সমান, তার মানে সমবেগে। সিডি অংশে সমবেগ, বারবার করে বলতেছি, গ্রাফ যারা বুঝে না বলবা তাদেরকে আমি বলতেছি, আমার কাছে এমনভাবে কিছু কথা আমি বলে দিই, সেগুলো মনে রাখবা। সেই কথাগুলো মনে রাখতে পারলে গ্রাফ একেবারে সহজ। তাইলে এটা সমবেগ যদি হয়ে যায় তাহলে আমরা শুরুর দিকে অবস্থান জানি স্যার, শেষের দিকে অবস্থান জানি। তো সিডি অংশের টোটাল সরণটা, এখানে আর কিছু বের করার দরকার নেই স্যার, আমরা এবার করি। এটা একটা বোর্ডে আসা প্রশ্ন, আমার যতটুকু মনে আছে। তোমাদের বোর্ডে আসা একটা প্রশ্ন আমি করাইছিলাম ক্লাসে। এটা সিডি অংশের সরণ, এখানে আমার কি করতে হবে? 105 মাইনাস 45 করতে হবে। আমি যদি বের করি স্যার, এটা কত পাবো? 60 মিটার পাবো। 60 মিটার পেয়ে গেছে স্যার। সময় আমরা জানি স্যার, অংশের সময় আমরা লিখবো স্যার, কত পাওয়া যাচ্ছে? 10 মাইনাস 6 বিয়োগ করে দিলে স্যার আমরা 4 সেকেন্ড পাবো। সুতরাং সিডি অংশে বেগ সরাসরি লিখে ফেলে স্যার, সরণ বাই সমবেগের জন্য আসবে 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। তাহলে সিডি অংশের বেগ যদি 15 মিটার পার সেকেন্ড হয়, আর সিডি অংশ যদি বেগ সমবেগ হয়, তাহলে সি বিন্দুর বেগও 15, ডি বিন্দুর বেগও 15। সুতরাং সি বিন্দুর বেগ সমান 15 মিটার পার সেকেন্ড। আমি বুঝাই দিলাম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট অঙ্কে আমরা চলে যাই স্যার, সময় খুব কম, নেক্সট অঙ্কে চলে যেতে হবে। এখানে বলছে ব্রেক কষা ও সংঘর্ষ এড়ানোর একটা অঙ্ক। এটা খুব 9-10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা একজন গাড়ি চালক একটি ট্রাফিক সিগন্যাল বাতির দিকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে এগোচ্ছিলেন। বাতি থেকে 30 মিটার দূরে থাকতেই লাল বাতি জ্বলে উঠল। তার মানে 30 মিটার দূরে থাকতে লাল বাতি জ্বলে গেছে, তাকে এখনই ব্রেক করতে হবে, তাকে থেমে যেতে হবে, 30 মিটারের মধ্যেই থেমে যেতে হবে, নাইলে কি হবে? নাইলে তাকে কি করা, ফাইন দেওয়া হবে, নাইলে তাকে জরিমানা দিতে হবে, নাইলে তাকে আরবিতে বলে গসিমা দিতে হবে। ঠিক আছে স্যার? সো ব্রেক চাপতে চাপতে যদি তার 0.4 সেকেন্ড সময় লাগে আর গাড়িটি যদি সর্বোচ্চ 3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন প্রয়োগ করতে পারে, তবে কি তিনি যথাসময়ে সিগন্যাল থামতে পারবেন? এখানে একটু বলি, প্রশ্নগুলোতে আমাদের আসলে একটা লিমিট দেওয়া থাকে 50 মিটার, 30 মিটার, এক্ষেত্রে 30 মিটার। ওই লিমিটটা আমরা অঙ্কে ইউজ করব না, এটাকে পাশে রেখে দিব। এটা হচ্ছে তোমার ওই টেস্ট করার জন্য, ওই যে লিটমাস পেপারের মতো টেস্ট করার জন্য পাশে রেখে দিব। এটা আমাদের লিটমাস পেপারের মতো টেস্ট করার জন্য পাশে রেখে দিব। বাকি অংশগুলো থেকে আমরা আগে দূরত্ব হিসাব করে নিয়ে আসবো। দূরত্ব যদি 30-এর কম আসে তাহলে গুড, সে থামতে পারছে। 30-এর বেশি আসলে সে মারা খাইছে। সরি, এই ধরনের কথাগুলো বলা উচিত না। আসো স্যার, তো আমাদের এখানে আমরা সবার প্রথমে কি করি,
আমাকে আদিবেগ দেওয়া আছে, লিখে ফেলে এখানে বাংলা ভাষাগুলো আমি আর লিখতেছি না, তোমরা লিখবা 54 কিলোমিটার/আওয়ার। 3.6 দিয়ে ভাগ করে দাও, 3.6 দিয়ে ভাগ করলে কত আসে? 15 মিটার/সেকেন্ড আসে নাকি? হ্যাঁ, মোস্ট প্রবাবলি 15 মিটার/সেকেন্ড আসে। 54 ভাগ 3.6। কেন 3.6 দিয়ে ভাগ করছি? এটা বেসিক্যালি 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ। 1000 দিয়ে গুণ করছি, কিলোমিটার থেকে মিটারে নিতে 3600 দিয়ে ভাগ করছি, ঘন্টাটাকে সেকেন্ডে নিতে, নিচে 3600, নিচে ঘন্টা, নিচের ঘন্টাটা নিচের সেকেন্ডে যাবে, তাই নিচে 3600, উপরে 1000 চলে গেছে স্যার। এই সকল জিনিস আসলে খুব বেশি ওয়ান শটের মধ্যে আলোচনা করার মতো কিছু না। তো তাহলে আমাদের সময়টা কত স্যার? সময় দেওয়া আছে 0.4 সেকেন্ড। আমাদের ত্বরণ বা মন্দন দেওয়া আছে স্যার, আমরা এটাকে মন্দনই বলবো। এখানে শুরুতে আপনারা মন্দন লিখবেন, মন্দন, মন্দন, মন্দন 3.75 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে সরণটা বের করতে হবে, খুবই ইজি স্যার। সুতরাং S = UT, মন্দন যেহেতু তাহলে একটা সূত্র মাইনাস দিয়ে দিব স্যার, অথবা আপনারা ভ্যালুটা মাইনাস দিতে পারেন, নো প্রবলেম, নো প্রবলেম। সো ½ ইউ এর মান কত স্যার? 15, সময়ের মান 0.4 ইন্টু হাফ ইন্টু 3.75 ইন্টু 0.4 স্কোয়ার বসিয়ে দিই স্যার আমরা। 15 গুণ 0.4 মাইনাস 0.5 ইন্টু 3.75 ইন্টু 0.4 স্কোয়ার। আমাদের কত আসছে? 5. ওয়েট, এত কম আসছে? এত কম আসছে? S = UT মাইনাস হাফ AT স্কোয়ার, মাইনাস হাফ AT স্কোয়ার, 3.75 মিটার স্কোয়ার, মাইনাস হাফ AT স্কোয়ার। আমাদের তো এখানে না বলতেছে, আমরা ঠিকঠাক মতো বলছি UT, ইউ এর মান 15 দিলাম, UT মাইনাস হাফ AT স্কোয়ার। হ্যাঁ, কারেক্ট বসাইছি তো, সব কিছু কারেক্টলি বসাইছি। I don't know, আমার তো মনে হয় বইয়ের উত্তর একটু ভুল ছিল। বইয়ের উত্তরটা কী করছে? প্লাস করে দিছে নি কোনো? এই ধরনের রিসার্চগুলো আসলে করার দরকার নেই, কিন্তু কেন জানি মন চাই এই ধরনের রিসার্চগুলো করতে। না তো ইনফরমেশন কোনো এক জায়গায় ভুল উঠছে, আমি আসলে বলতে পারি না। 0.4 সেকেন্ড না হয় আমার মনে হয় এটা 4 সেকেন্ড আছে, ওটাই হচ্ছে সমস্যা। আমার মনে হয় এটা 0.4 সেকেন্ড হলে তো স্যার হয়ে গেছে। কারেক্ট স্যার, এটা কারেক্ট। আমাদের খুব অল্প সময় ছিল, এটাতে আনসার হয়ে গেছে। এখানে আমাদের উত্তর একটু ভুল আছে, এখানে যে উত্তরটা দেওয়া আছে স্যার, উত্তর একটু ভুল আছে। আদিবেগ আমাদের সব কিছু ঠিকঠাক এত বেগে এগুচ্ছিল। হ্যাঁ, এটা আমরা বলে দিব, যেহেতু এটা 30 মিটারের চেয়ে কম, তাহলে আমরা বলতে পারি 30 মিটার চেয়ে যেহেতু একটু কম, আমরা বলে দিতে পারি গাড়িটা অবশ্যই সিগন্যাল লাইটের আগে থামতে পারবেন। আর এটা যদি তোমার 4 সেকেন্ড হয়, 0.4 না হয় 4 সেকেন্ড হয়, তখন মানে 30 আসে, 30 মানে একজ্যাক্ট ইকুয়াল, তখনও পারবে। কিন্তু 36 কেন আসলে আমি জানি না, কোথা থেকে ভুল করছে আল্লাহ জানে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে সমতল রাস্তায় চলন্ত 1600 কেজি ভরের একটি গাড়িকে যখন ব্রেক কষে থামিয়ে দেওয়া হলো, তখন 500 কিলোজুল তাপ উৎপন্ন হলো। ব্রেক প্রয়োগের পূর্ব মুহূর্ত গাড়িটির বেগ কত ছিল? ব্রেক প্রয়োগ করার পূর্ব মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল? তাহলে আমার যখন আমি ব্রেকটাকে কষি তখন কি হয়? ঘর্ষণ বলের মাধ্যমে এটা থেমে যায়। সো ঘর্ষণ বলের ফলে এখানে আসলে এই গতিশক্তিটা তাপশক্তিতে রূপান্তর হয়ে যায়। তার মানে এখানে যে তাপশক্তিটা দেওয়া আছে সেটা আমার গাড়ির আগে কি ছিল? গতিশক্তি ছিল। তাহলে আমাকে গাড়ির কি দেওয়া আছে? গতিশক্তি দেওয়া আছে। শক্তির সংরক্ষণশীলতা নীতি। তা আমরা এখানে চাইলে সে কথাটা বলতে পারি, বললে ভালো। শক্তির সংরক্ষণশীলতার
শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে গাড়ির গতিশক্তি ইকুয়ালটা আমাদের কি হবে? তাপ শক্তি, ব্রেকের তাপ শক্তি বলতে পারেন আপনারা। তাহলে ই কে ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? ই কে ইকুয়ালটা আমরা বলতে পারবো 500 কিলো জুল। তাহলে ই কে ইকুয়ালটা 500 কিলো জুল আমরা পেয়ে গেছি। কিলো ঝুল থেকে ঝুলে নিয়ে যাব, তাহলে 500 × 10 কিউব ঝুল, আমরা এইটুকু পেয়ে গেছি। লাস্টলি আমাদেরকে আসলে ভর দেওয়া আছে 1600 কেজি ভরের গাড়ি বলছে। ব্রেক প্রয়োগ করার পূর্ব মুহূর্তে বেগ, শেষ মানে যে বেগটা গতিশক্তি নিয়ে অবস্থায় যে বেগটা ছিল সেটা আমাদেরকে বের করতে বলছে। এটা কি আদৌ 2 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন কিনা আমি জানি না, এটা মনে হয় চ্যাপ্টার 4-এর প্রশ্ন এখানে চলে আসছে। নো প্রবলেম, আমাদের তো চ্যাপ্টার সিলেবাসের মধ্যে আছে। সো আমরা এখানে কি লিখতে পারি? গতিশক্তি ইকুয়াল টু হাফ mv²। গতিশক্তির সাথে বেগের সম্পর্ক এইটা। v² যদি আমরা করি 500 × 10⁻³ × 2, এটাকে আমরা ভাগ করব m দিয়ে। m হচ্ছে ভাগ 1600। আমরা এটা হচ্ছে 625, এগুলো লেখা লাগবে না, একক লাগবে না। সুতরাং v = রুট আনসার 25 আসছে, মিলছে উত্তর। সাবাস, আমাদের হয়ে গেছে। এটা আসলে এত আমার কঠিন কিছু না। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর জন্য বস্তুকে ভূমি থেকে 54 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে 2বার দেখা যাবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একটা নির্দিষ্ট সময় পর ভূপৃষ্ঠে পতিত হয়। আচ্ছা, ভেরি গুড। এইটা 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 এটা এটা আমরা কিভাবে কি করব স্যার? দেখো, একটু সবগুলো বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই। একটা বস্তুকে যখন উপরের দিকে ছুঁড়ে মারা হয়, আবার যখন সেটা ভূমিতে ফেরত আসে, ঘটনাটা বুঝো। এটা উপরে উঠার পরে এটা আমাদের সর্বোচ্চ বিন্দু। এরপরে সেটা কি করে স্যার? যদিও একই লাইনে উঠে একই লাইনে নামে, কিন্তু আমরা জাস্ট এটাকে একটু পাস করে দেখাচ্ছি জিনিসটা বুঝতে সুবিধা হওয়ার জন্য। সো একটা জায়গায় সে উপরে উঠলো, আবার সে নিচে নামলো। এখানে একটা মজার ব্যাপার আছে, যদি কোনো রকমের শক্তি নষ্ট না হয়, গতিশক্তি সংরক্ষণশীল, গতিশক্তি বিভব শক্তি অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীল থাকে, তাহলে যেই বেগে ছুঁড়ে মারা হয়েছে সেই বেগেই এটা এখানে ভূমিতে স্পর্শ করবে। ঠিক আছে? তো এটা ওঠার সময়ে যেই যেই বেগগুলো ছিল স্যার, নামার সময় ঠিক একই বেগগুলো থাকবে। প্রথমে বাড়তে থাকবে, ধরো এখান থেকে 50 থেকে বেগের মানটা কমতে থাকবে, 50 থেকে কমতে কমতে 0 হলো, আবার 0 থেকে বাড়তে বাড়তে 50 হয়। এখানে যেমন ধরো 54 মিটার/সেকেন্ড থেকে বাড়তে বাড়তে এটা উপরে উঠলো, নিচে নামলো স্যার একটা নির্দিষ্ট সময়। এখানে তাহলে কি বলছে স্যার? খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একটা নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠ থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটির ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগ। তার মানে 70 মিটার উচ্চতায় আমাকে বেগ বের করতে হবে। বেগ বের করতে হবে, সময়গুলো একটা দেখতে হবে, কত সময় পরে আমরা 70 মিটার উচ্চতায় পাবো স্যার? এই যে 70 মিটার উচ্চতা। সো আমরা 70 মিটার উচ্চতাটা কত সময় পরে, এখানে দুইটা টাইম পাওয়া যাবে, একটা উঠতি সময়ে, একটা নামতি সময়ে। একটা উঠতি সময়ে, একটা নামতি সময়ে। তাহলে আমাদেরকে আদি বেগ ইউ কত দেওয়া আছে স্যার? ইউ = দেওয়া আছে 54 মিটার/সেকেন্ড। তারপর আমাকে উচ্চতা এইচ কত দেওয়া আছে স্যার? 70 মিটার। আমাকে স্যার অভিকর্ষ ত্বরণ জি কত দেওয়া আছে? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই সব কিছু দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে সময়, আমাকে বের করতে হবে স্যার বেগ, শেষ বেগ। সময় এবং শেষ বেগ, এই দুটা জিনিস বের করতে হবে স্যার। আমরা সময় বের করে নিই স্যার আগে। h = ut - হাফ gt²। এখানে একটা খেলা আমি তোমাদেরকে শিখাই দিই। কোনো একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারো, যেভাবে রাখো, যা খুশি করো, তোমাকে একটু দেখতে হবে যে বস্তুগুলো এখানে রাশিগুলোর ডিরেকশন কোন দিকে।
খেয়াল করে এখানে কি কি রাশি আছে স্যার? এখানে স্যার আমার আদিবেগ আছে, এখানে আমার স্মরণ আছে, এখানে আমার কি আছে অভিকর্ষ ত্বরণ আছে, তিনটাই ভেক্টর। সো আমি একটু লিখি স্যার, আদিবেগ, অভিকর্ষ ত্বরণ আর স্মরণ। খেয়াল করো আদিবেগটা আমার কোন দিকে? উপরের দিকে ছুটে মারছে, তাহলে আদিবেগটা কোন দিকে গেছে? উপরের দিকে গেছে। অভিকর্ষ ত্বরণ আমার কোন দিকে? নিচের দিকে। 70 মিটার স্মরণ কোন দিকে হয়েছে? উপরের দিকে, তাহলে স্মরণ উপরের দিকে। মনে রাখবা খুব সহজভাবে, মনে রাখবা খুব সহজভাবে, আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব স্মরণ, আর আদি থেকে শেষের দিকে হচ্ছে স্মরণের দিক, শেষের দিকে হচ্ছে শূন্য। আদিতে এখানে ছিল, শেষে এইখানে, তাহলে স্মরণের দিক উপরে। তাহলে তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে জানো? একটা দিককে পজিটিভ বলতে হবে, একটা দিককে নেগেটিভ বলতে হবে স্যার। আমরা নিচের দিকটাকে নেগেটিভ বলি, উপরের দিকটাকে পজিটিভ বলি, ঠিক আছে স্যার? তাহলে সূত্রের মধ্যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আছে না স্যার? এখানের মধ্যে জাস্ট আমরা কি করব? ইউ এর আগে প্লাস বসাবো, আচ্ছা স্যার। এইচ এর আগে প্লাস বসাবো, আচ্ছা স্যার। জি এর আগে গিয়ে স্যার মাইনাস বসাবো, দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। এটা হচ্ছে ফর্মুলা মেক করার সবচেয়ে সহজ পদ্ধতি। যেই কোনো জায়গায় যেই কোনো ঘটনা যত পেঁচাই দিবে দেখ না কেন আপনাদেরকে উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো তাহলে সেভাবে মনে রাখতে পারেন। এমনিতেও ভূমি লেভেল থেকে যদি উপরে ছুড়ে মারেন, যদি ভূমির লেভেলটা ক্রস করে নিচে না যায়, তাহলে আপনারা সবসময় জি এর আগে মাইনাস দিলে হয়ে যায়, আর কোনো কিছুতে মাইনাস দেওয়া লাগে না। সূত্র যেগুলো আছে ডিরেক্ট মুখস্থ রাখতে পারেন, টেকনিক্যালিও মুখস্থ রাখতে পারেন, যা খুশি করেন আপনারা, কিন্তু মনে রাখতে হবে স্যার, কিন্তু মনে রাখতে হবে। 54T, আমরা 54T লিখবো স্যার। 54T মাইনাস হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। আমার এইচ কত দেওয়া আছে স্যার? আমার এইচ দেওয়া আছে 70। এটা আমাদেরকে একটু সলভ করা লাগবে, এটাই জাস্ট প্রবলেম, আর কিছু না। মাইনাস 54T প্লাস 70 ইকুয়াল 0। আমরা এটা একটু ঝটপট সলভ করে ফেলি। তো এই ক্যালকুলেটরটাতে সলভ করাটা আমার কাছে খুবই মজার লাগে স্যার। আমরা সলভ করতেছি পলিনোমিয়ালের জন্য 4.9, আর এখানে আছে মাইনাস 54, এখানে আছে 70। আমার একটা আছে 9.519, আর একটা আসছে 1.5006। তার মানে টি একটা আসছে 1.5 সেকেন্ড, আর একটা আসছে তোমার 9.51977। মানে 98 লিখতে পারো, কোনো প্রবলেম নাই স্যার, ইটস ওকে, সব খাটে। তাহলে দুইটার সময় আমরা পেয়ে গেলাম। তার মানে বোঝা যাচ্ছে দুটা ভিন্ন ভিন্ন সময়ে আমার বস্তুটা 70 মিটার উঁচুতে ছিল, 70 মিটার উঁচুতে ছিল। এখন শেষ বেগ যদি আমরা বের করি এখানে, চলো স্যার এগুলো একটু সাইডে সরাই দিই, এগুলো একটু ছোট্ট করে সাইডে সরাই ফেলি, ছোট করে সাইডে সরাই ফেলতেছি স্যার। আমার জায়গা হয়ে গেছে, ভিন্ন কালার দিয়ে লিখে স্যার। আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু কি জানি? ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখানেও স্যার ইউতে স্কোয়ার আছে, প্লাস মাইনাস যাই দাও প্লাসই হয়ে যাবে। এইচ এর আগে প্লাস, বাট জি এর আগে মাইনাস, দ্যাটস ওয়াই এখানে মাইনাস। এখান থেকে আমরা বললাম আদিবেগ আমরা জানি, আদিবেগ আমাদের কত দেওয়া আছে? 54 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু স্মরণ কত দেওয়া আছে? 70 দেওয়া আছে স্যার। আমরা একটু ফেরত যাই, 54 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 70। আমার এখানে চলে আসছে 1544। সুতরাং ভি যদি আমরা বের করি, স্কোয়ার রুট আনসার যদি বলি, আমাদের আসছে প্লাস মাইনাস 39.294, 37 আসছে 4, 39.294 মিটার পার সেকেন্ড। প্লাস মাইনাস আসছে, অবশ্যই রুট হলে প্লাস মাইনাস আসবে। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা প্লাসের দিকে, আমরা প্লাস কোনটাকে ধরছিলাম? উপরের দিকে। তার মানে এইখানে একটু দাঁড়াও, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই স্যার। এইখানে আমরা স্যার এটা উপরে পাবো, এইখানে এটা আমরা নিচের দিকে পাবো স্যার। সো একটা সময় আমরা উপরের দিকে পাবো, একটা সময় আমরা নিচের দিকে পাবো। সেম ভেলোসিটি, জাস্ট ওই টাইমে একটা উপরের দিকে, একটা নিচের দিকে, সেই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। তাহলে বলা যায় যে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। ভিন্ন ভিন্ন বেগ বলতে আসলে মান একই, বেগের মান একই, কিন্তু দিকটা ভিন্ন, আর সময় তো অবশ্যই ভিন্ন ভিন্ন আসছে। এই যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন, এটা একটু বলে দিবা, তাহলে শেষ।
চলো নেক্সটে চলে যাই, আর সময় নাই, এটা নিয়ে বেশি আলোচনা না করি, নেক্সট চলে যাই। নেক্সট শেষ স্যার, আমাদের গতি শেষ, এখন শুরু হয়ে যাবে স্যার বল। বল নিয়ে মারামারি আমরা শুরু করব। বল কি তোমরা বুঝো? বল কি তোমরা বুঝো? অনেকেই বুঝো না স্যার। যারা বুঝো না তাদেরকে আমি বলবো, আমাদের বুয়েটিন্স পাঠশালায় তোমরা ক্লাস করলে বলের আগা টুকুরা সবই বুঝে ফেলতে পারবা। তোমাদের স্বামী স্যার আছে, আমি আছি, আমরা দুজনে মিলে বলের যা কিছুই জানি তোমাদেরকে বুঝাই দিয়ে ফেলতে পারবো। চলো স্যার বল নিয়ে স্টার্ট করি। বলের প্রথম টাইপটা আমরা রাখছি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা ও সংঘর্ষ সবচেয়ে বেশি আসে, আমরা লিখে রাখলাম স্যার, সবচেয়ে বেশি আসে ভরবেগের সংরক্ষণশীলতা ও সংঘর্ষ। এটা নিয়ে যদি আমরা ক্লাস করি, কাজ করি, চলো শুরু করি। 9 কেজি ভরের একটি বস্তু 40 মিটার পার সেকেন্ড সমবেগে পূর্ব দিকে চলছিল। 1 কেজি ভরের অপর একটি বস্তু একই সরলরেখায় স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 20 সেকেন্ড পশ্চিম দিকে চলার মুহূর্তে প্রথম বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। বিশাল এক কথাবার্তা। প্রথমে কি 9 কেজি ভরের একটা বস্তু একটা সমবেগে চলতেছে, আমরা চিত্রে আঁকি স্যার। বস্তু আমার 9 কেজি, আমার এটার বেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, নো প্রবলেম, এটা খুবই ইজি। 1 কেজি ভরের আরেকটা বস্তু একই সরলরেখায় স্থির অবস্থা থেকে, এটা হচ্ছে আগের বস্তু, প্রথম বস্তুটা সমবেগে ছিল, সেকেন্ড যে বস্তুটা আছে সেটা হচ্ছে সুষম ত্বরণে আছে। 20 সেকেন্ড যাবৎ পশ্চিম দিকে চলার পরে এটা সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে আমার এই 40 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, একই সরলরেখায় আরেকটা চলতেছে পশ্চিম দিকে, তার মানে পশ্চিম দিকে চলে যদি সংঘর্ষ করতে হয়, নিশ্চয়ই এখানে ছিল না, এখান থেকে যদি পশ্চিম দিকে যায় সংঘর্ষ হবে? এটা যাচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে পশ্চিম দিকে, সংঘর্ষ হবে না। তার মানে বোঝাই যাচ্ছে আমার সংঘর্ষ হওয়ার মতো সিনারিও হচ্ছে স্যার এখানে, এখান থেকে এদিকে আসতেছে স্যার। এই ঘটনায় আমাদের শুধুমাত্র একটাই বেগ, আমরা যেটাকে বলবো ভি। আর এইখানের ঘটনায় আমাদের আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ আমরা জানি না, আমাদেরকে শেষ বেগ দেওয়া আছে না, দেওয়া নেই, শেষ বেগ আমার লাগবেও না, এখন আপাতত লাগবে না, পরে লাগবে, বের করবো আমরা স্যার, লাগবে অবশ্য, বের করব। সময়টা আমরা কত স্যার 20 সেকেন্ড লিখলাম। সব কিছু হয়ে গেছে, যা যা লাগে সব কিছু আমরা, যা যা প্রয়োজন সব কিছু দেওয়া আছে। এখন বলছে কি কোন বস্তুটি অধিক ক্ষতিগ্রস্ত হবে। সো কোন বস্তুটি অধিক ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যাপারটা যখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে, চলো আমরা স্যার এখানের মধ্যে ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে করে ফেলবো। তোমরা আগে ভালো মতো করে কোয়েশ্চেনটা, আমি এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে বলি কি স্যার জানো, তোমরা আগে ভালো মতো করে নিজেরা কোয়েশ্চেনটা বুঝো। কোয়েশ্চেনটা যদি তোমরা ভালো মতো করে একবার পড়ে বুঝে ফেলতে পারো, তারপরে সলিউশনটা বুঝতে পারবা, নাহলে বুঝতে পারবো না। তোমরা 1 মিনিট একটু পজ দিয়ে কোয়েশ্চেনটা লাগলে স্ক্রিনশট নাও, তুলে নাও, 1 মিনিট বুঝো প্রশ্নটা, তারপর আমি করাই দিচ্ছি স্যার। 1 মিনিট লাগবে করতে। এখানে স্যার আমি এক মুহূর্তে একটা চিন্তা করে দেখি স্যার, এখানে কিন্তু স্যার একটা ইনফরমেশন কম দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনটাতে। একটা জিনিস বলা উচিত ছিল, যেটা ছিল হয়তো বা কোয়েশ্চেনে কোনো একটা জায়গায় হয়তো আমরা পার্ট তুলতে গিয়ে সমস্যা হয়ে গেছে। এক্ষেত্রে তোমার সংঘর্ষের পরে বস্তুর বেগের একটা ধারণা আমাদের দেওয়া থাকতে হবে। ডেফিনেটলি এটা আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ না। ক্ষতিগ্রস্তের কথা আসলে অবশ্যই অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো অস্থিতিস্থাপক সংঘর্ষে একটা কন্ডিশন সবসময় বলে দেওয়া থাকে, সংঘর্ষের পর তারা মিলিতভাবে চলতে থাকে, সেই কোয়েশ্চেনটা এটা একটু অ্যাড করে নিব। এটা আমাদেরকে অবশ্যই বলে দিবে সংঘর্ষের বস্তু দুটি মিলিত হয়ে চলতে থাকে, একসাথে একত্রিত হয়ে চলতে থাকে। তো এখানে চলো আমরা স্যার শেষ বেগটাকে বের করে ফেলি এই ধরনের প্রবলেমে। যদিও স্যার আমার কাছে এই প্রশ্নটা খুবই বোগাস মনে হয়, তোমাদের 9-10 বইটাতে দেওয়া হয়েছে। কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কে কম ক্ষতিগ্রস্ত হবে, সেটা নির্ভর করতেছে একটা বস্তুর যে বস্তুটার অনুসারে, নাকি স্যার? যেই বস্তুটা খুব কম ডিউরেবল তার ক্ষতিটা একটু বেশি হবে, যে বস্তুটা বেশি ডিউরেবল তার ক্ষতি কম হবে, এটা ইউজুয়ালি হওয়ার কথা। কিন্তু এখানে আপনাদের একটা আইডিয়া করানো হয়, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, যার ক্ষেত্রে বেগের পরিবর্তনটা বেশি হচ্ছে তার ক্ষেত্রে ক্ষতিগ্রস্তটা বেশি হয়, সেটা বলা হচ্ছে। আচ্ছা চলো স্যার, আমাদেরকে তাহলে স্যার ভরবেগের সংরক্ষণশীলতা করার জন্য সংঘর্ষের মুহূর্তে আমার ছোট গাড়িটার বা সেকেন্ড বস্তুটার শেষ বেগটা আমাকে একটু বের করে ফেলতে হবে, শেষ মুহূর্তের বেগটা বের করে ফেলতে হবে। এটা শেষ মুহূর্তে মানে সংঘর্ষের মুহূর্তে বেগ কত সেটা একটু বের করি স্যার।
আমরা এখানে বলবো 1 কেজি 1 কেজি বস্তুর সংঘর্ষের আগ মুহূর্তে বেগ। সংঘর্ষের আগ মুহূর্তে বেগ স্যার কত দেখেন, স্মরণ আদি বেগে সব কিছু দেওয়া আছে স্যার। আমরা কি লিখব, V1 লিখি স্যার, সরি এটাকে আমরা U1 লিখি, U2 লিখবো স্যার, এটাকে U2 লিখব। শুধুমাত্র AT হবে স্যার আমাদেরকে 2 × 20, দ্যাট ইজ হচ্ছে আমাদের কত 40 মিটার/সেকেন্ড। সো দুইটাতে আমাদের স্যার 40 মিটার/সেকেন্ড আসছে, দুই দিক থেকে 40 মিটার/সেকেন্ড আসছে। তো আমরা একটা দিককে পজিটিভ বলবো, একটা দিককে নেগেটিভ বলবো। লেটস সে এটা আমাদের পজিটিভ দিক, এই পাশটা আমাদের নেগেটিভ দিক, ঠিক আছে। সো তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা যদি বের করি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2। আমি আগেই বলে দিছি কোয়েশ্চেনটাতে একটা ইনফরমেশন শর্টেজ আছে, সেটা হচ্ছে শেষ সংঘর্ষের পরের বেগের কথাবার্তা বলে দেওয়া নাই। আমি বললাম সেটা তোমরা কারেকশন করে নিবা। সংঘর্ষের পরে বেগদ্বয় মিলিত হয়ে গেছে, বস্তুদ্বয় মিলিত হয়ে চলে, এরকম কথাটা তোমরা লিখে দিবা। এখানে আমরা শেষ বেগ বের করে ফেলবো, m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে কাজ শেষ। ভ্যালু আমাদের কী কী দেওয়া আছে, 9 কেজি, এটা 9 × 40 পজিটিভ, আর এখানে নেগেটিভ হয়ে যাবে স্যার, কারণ এখানে বেগটা উল্টা দিকে স্যার, নেগেটিভ দিকে, আমরা এদিকে নেগেটিভের দিকে। এটাও স্যার 40, 1 × 40 ডিভাইডেড বাই, আমরা এখানের মধ্যে আসলে স্যার যদি বসাই কত আসবে স্যার, 9 + 1 আসবে, তাহলে 10। 9 থেকে 1 গেলে স্যার 8, 4 × 32, 320 ডিভাইডেড বাই 10, তার মানে 32 মিটার/সেকেন্ড। পজিটিভ আসছে না স্যার, পজিটিভ আসছে মানে অবশ্যই তারা মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকবে স্যার, তারা মিলিত হয়ে সংঘর্ষের পর সামনের দিকে চলতে থাকবে স্যার, কারণ পজিটিভ ভি এর ভ্যালুটা পজিটিভ আসছে, পজিটিভ দিকেই চলবে, তারা সামনে চলে যাবে স্যার, তারা সামনের দিকে যাচ্ছে। তাহলে আমাদের বেগের পরিবর্তন কত হইল স্যার, এটা 40 থেকে 32 হয়ে গেল স্যার। আমাকে একটু খেয়াল করে দেখতে হবে, প্রথম বস্তুর পরিবর্তন কত হবে স্যার, 32 - 40, তার মানে 8 মিটার/সেকেন্ড হ্রাস পাইছে। দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তন সেভাবে লিখো স্যার তোমরা। লাস্টে গিয়ে আমরা কত পাই স্যার, 32, এটা আমরা মাইনাস করব, আর আগেই ছিল সেটা -40, তার মানে আমাদের 72 মিটার/সেকেন্ড পরিবর্তন হয়েছে স্যার দ্বিতীয় বস্তুটাই। খেয়াল করো স্যার, আমাদের এটা এই দিকে নেগেটিভ দিকে যাচ্ছিল 40 মিটার/সেকেন্ড, এখন নেগেটিভ থেকে পজিটিভ দিকে 32 চলে গেল। তোমরা খেয়াল করো তো, সংখ্যা রেখার মাধ্যমে বুঝলে জিনিসটা অনেক সহজ করা যায় স্যার। সংখ্যা রেখার 0 এটা পজিটিভ, এদিকে স্যার 40 ছিল, এখন এদিকে 32 চলে আসছে, পার্থক্য কত হয়ে গেছে দেখছো স্যার, 72 হয়ে গেছে। তার মানে 72 মিটার/সেকেন্ড পরিমাণ বেগের পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করে দেখো তো কোন বস্তুতে আমার বেগের পরিবর্তনটা বেশি হয়েছে স্যার, দ্বিতীয় বস্তুতে বেগের পরিবর্তনটা বেশি হয়েছে। এটাতে 8 হ্রাস পেলো, আর এটাতে তোমার 8 পরিমাণ পরিবর্তন হলো, এটা 72 পরিমাণ পরিবর্তন হলো। সেক্ষেত্রে বলা যায় দ্বিতীয় বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাট এই ধরনের প্রশ্নগুলো আমার বোগাস লাগে, শুধু এসএসসি পর্যন্ত তোমাদের এটা আসে। ক্ষতিগ্রস্তের ব্যাপারটা আরও অনেক কিছুর উপর নির্ভর করে, কেন করে এগুলো আসলে জানি না। এই প্রশ্নগুলো এটা 22 সালে খুব বেশি আসা প্রশ্ন, বেশ কয়েকবার আসছে। সো দেখো, টাইপ 2তে চলে যায় স্থিতিস্থাপক সংঘর্ষ এবং গতিশক্তির সংরক্ষণশীলতা। স্থিতিস্থাপক সংঘর্ষ হলেই গতিশক্তি সংরক্ষণশীল থাকে। যেই ধরনের সংঘর্ষে আসলে গতি শক্তি সংরক্ষণশীল থাকে সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। আমাকে বলছে এউবি দুটি খেলনার মার্বেল পাথর খেলার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে।
সেম কোয়েশ্চেন আগেরটার মতো, সংঘর্ষের পর মিলিত পাথরদ্বয় কোন দিকে কত বেগে চলতে থাকবে। আগে যে প্রশ্নটা করে দিছি সেইটার মতো করে তোমরা ডিরেক্ট করে ফেলতে পারো। শেষ বেগ আমাকে বের করতে হবে স্যার, আমরা m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 বসিয়ে দিব স্যার। তাহলে শেষ দুই দিকে এই দিকটাকে পজিটিভ দিই, এই দিকটাকে স্যার আমরা নেগেটিভ দিই, তাহলে স্যার এটার আগে একটা মাইনাস দিতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আমরা 8 গ্রাম পাচ্ছি, সমস্যা নেই, একক যদি সেম থাকে বসাই দাও, এই ফর্মুলাতে কোনো একক নিয়ে প্রবলেম নেই, সবগুলো জাস্ট একক সেম বসাইও। সো 8 গুণ 25 গ্রামে আছে, কোনো সমস্যা নেই, মাইনাস হবে কেন স্যার, এটা উল্টা দিকে নেগেটিভ দিকে আদি বেগটা 2 × 20 ডিভাইডেড বাই ভর তো জাস্ট ভ্যালু, এটা জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে 8 + 2। কত আসছে খেয়াল করো, 8 × 25 - 2 × 20 ডিভাইডেড বাই 10, তাহলে 16 মিটার/সেকেন্ড। তাহলে 60 মিটার/সেকেন্ড প্লাস আসছে না মাইনাস আসছে, প্লাস আসছে, তার মানে প্লাসের দিকে যাবে, তার মানে এই বস্তু যেদিকে গতিশীল সেদিকে এর আদি বেগের দিকে লিখে দেওয়া আছে স্যার, এর আদি বেগের দিকে 16 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হবে, হয়ে গেছে। নেক্সট প্রবলেমে চলে যাই স্যার, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। বলছে কি ঘর্ষণ বল ও বাধাদানকারী বল, এটা নিয়ে আমরা টাইপ 3 প্রবলেম করব। প্রশ্ন নম্বর 3, একজন প্লেয়ার 450 গ্রাম বরের একটি ফুটবলকে 24 মিটার/সেকেন্ড বেগে কিক করে 48 মিটার দূরে আরেকজন প্লেয়ারকে দিল। সে ফুটবলটি ধরে 8 মিটার দূরের গোলবারের কর্নারের দিকে 9 মিটার/সেকেন্ড বেগে মাটির উপর দিয়ে গড়িয়ে দিল, মাটির উপর দিয়ে জাস্ট কিক করে গেল। গতীয় ঘর্ষণ সহক বা ঘর্ষণ গুণাঙ্ক মিউ এটা হলে গোল হওয়া সম্ভব কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। তোমরা প্রশ্নটা একটু তুলতে থাকো, 1 মিনিট আমি আসছি। হোপফুলি তোমরা প্রশ্ন তুলে ফেলছো, তাহলে চলো স্যার শুরু করি। একজন প্লেয়ার 450 গ্রাম বড় একটা ফুটবল 40 মিটার/সেকেন্ড বেগে কিক করছে, 48 মিটার দূরে আরেকজন প্লেয়ারকে দিল। তাহলে প্রথম দিকের অংশটা আমার কাছে অপ্রয়োজনীয় কিছু ইনফরমেশন, লাস্টের ইনফরমেশন, এই লাইন থেকে ইনফরমেশনগুলো আমার লাগবে। ফুটবলের ধরনের 8 মিটার দূরে একটি গোলবারে, স্যার গোলবারের দূরত্বটা কত স্যার, 8 মিটার, 8 মিটার। কত বেগে ছুটে মারছে, আদি বেগটা কত স্যার, 9 মিটার/সেকেন্ড। ভেরি গুড। আর শেষ বেগ তো অবশ্যই আমরা জানতে চাচ্ছি হচ্ছে শেষ বেগটা কত। শেষ বেগ আমরা জানি না, এটা এখানে হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কোন জায়গায় হবে আমরা জানি না। শেষ বেগটা আমরা 0 মিটার/সেকেন্ড, শুধু এইটুকু জানি, ওকে। আর মন্দন নিশ্চয় আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো ঘর্ষণ সহক থেকে। ভেরি গুড, হয়ে গেছে স্যার আমাদের। চলো স্যার, আমরা আমাদের গতির জন্য যা যা প্রয়োজন সব কিছু বের করে ফেলতে পারবো। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাকে মন্দনটা একটু হিসাব করে আসতে হবে ঘর্ষণ বল থেকে। ঘর্ষণ বল ইকুয়াল আমরা কি জানি, মিউ আর জানি, মিউ আর প্রতিক্রিয়া বল। তোমাদের বইতে এটা ডাব্লিউ দেওয়া ছিল, বেসিক্যালি তোমাদের বইতে নাই, তোমাদের বড় ভাইদের বইতে ডাব্লিউ দেওয়া ছিল, আর তোমাদের বইতে এন দেওয়া আছে, নর্মাল ফোর্স। এটাও কিন্তু স্যার ভুল, সবসময় স্যার নর্মাল হয় না, সবসময় নর্মাল হয় না। সো এটা রিয়াকশন ফোর্স আর দিলে সবচেয়ে বেশি বেটার হয় স্যার, বুঝতে পারছো? রিয়াকশন ফোর্স আর দিলে সবচেয়ে বেশি বেটার হয়। ভুল থেকে সঠিক করছে, কিছুটা বেটার হয়েছে, 100% বেটার আসলে স্যার 100% বেটার গেলে স্যার আমার প্রতিক্রিয়া বল দিতে হবে। প্রতিক্রিয়া বল জিনিসটা কি স্যার, আমি একটা বস্তু, আমাকে পৃথিবী টানছে, আমি লাফ দিলাম, টান দিয়ে নিচে নামাই ফেললো পৃথিবী। এখন স্যার আমাকে কি টানতেছে না, আমি কেন মাটি ভেদ করে ভেতরে যাচ্ছি না? এর পেছনে কারণ আছে। পৃথিবী যখন আমাকে টানে সব সময় টানতেছে। ঘটনাটাকে আমরা বুঝতে গেলে আরেকটা ঘটনা আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে ধরো এক লাইনে আমরা 3 জন দাঁড়িয়ে আছি, আমি আমার সামনের জনকে ধাক্কা দিলাম, সে কি করবে, তার সামনের জনের উপরে গিয়ে পড়বে। সো আমার ধাক্কাটা আমার সামনের জন থেকে তার সামনের জনে গিয়েও কিন্তু পড়ে। একইভাবে পৃথিবী যখন আমাকে টানে, পৃথিবী যখন আমাকে নিচের দিকে টানে, এই টানটা এসে আমি মাটিতে দিই, এই টানটা আমরা মাটিকে চাপ হিসেবে দিই, আমি মাটিতে একটা চাপ দিচ্ছি। সো মাটিকে যখন চাপ দিব, নিউটনের তৃতীয় সূত্র আমাকে বলছে সেই মাটিও আমাকে সমান এবং বিপরীতমুখী বলে একটা চাপ উল্টা দিকে একটা বল দিবে। আমি মাটিতে করব ক্রিয়া, মাটি আমার দিবে প্রতিক্রিয়া। সো ওই প্রতিক্রিয়াটা কিসের সমান হবে, সমতল
ক্ষেত্রে সমতল অবস্থায় আনুভূমিক অবস্থায় এটা প্রতিক্রিয়াটা mg এর সমান হয়। এটুকু মুখস্থ রাখা তোমাদের, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। সো ফুটবলটা নিচের দিকে যেই mg আছে তার বিপরীত দিকে স্যার ওই mg এর কারণে ফুটবলটা তলার উপরে একটা বল দেয়, mg এর কারণে ফুটবলটা তলার উপরে একটা বল দেয়, সেই বলের কারণে সে একটা প্রতিক্রিয়া পায়, সেই প্রতিক্রিয়াটা অবশ্যই mg এর সমান। তাই তো তোমার কি হয়, তাই তো ফুটবলটা এখানের মধ্যে উপরেও যায় না নিচেও যায় না, স্থির থাকে। তো স্যার দেখো আমরা তাহলে মিউ দেওয়া আছে আমাদেরকে 30/49, আর এখানে আমরা কি লিখবো স্যার mg লিখবো। তাহলে আমাদের কি আসতেছে 30/49, আর ভর আমাকে দেওয়া আছে স্যার 0.450, তার মানে গ্রামকে আমরা 1000 দিয়ে ভাগ করে নিয়ে গেলাম স্যার, এটা আসবে 9.8। আমরা এটা এখানে লিখি স্যার। স্যার হিসাবটা করে ফেলি, 30/49 ইন্টু 0.450 ইন্টু 9.8, আমার এখানে আসতেছে স্যার 2.7 নিউটন। এইখান থেকে আমরা যদি মন্দন বের করতে চাই, ঘর্ষণ একটা বাধাদানকারী বল, এই বাধার জন্য কি সৃষ্টি হয়, মন্দন সৃষ্টি হয়। সেই মন্দন আমরা বের করতে চাইলে বল বাই ভর লিখতে পারি, বল বাই ভর। সো বল আমার 2.7, কোথা থেকে আসছে স্যার, বল ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে এটা বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণ বের করতে চাইলে ত্বরণ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ভর। সো আমরা সেভাবে করে ফেলবো। ভর আসছে আমার 0.490, করে দাও স্যার, 450, সরি 6 আসবে, 6 আসবে, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মন্দন আমরা পেয়ে গেছে স্যার, আদি বেগ আমরা জানি, শেষ বেগ আমরা জানি স্যার, আমাদের দূরত্ব বের হয়ে চলে আসবে, খুব সহজ স্যার। আমরা এখানে লিখব আমরা জানি, জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস লিখবো না, এটা মন্দন তাই -2as, এভাবে লিখব, খুব সিম্পল। এখান থেকে যদি এস বের করতে চাইলে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ডিরেক্ট তোমরা মুখস্থ রাখতে পারো, ডিরেক্ট তোমরা বসাই দিতে পারো। এখানে স্যার কি নাই, সময় নাই, তাই সূত্র এটা বসাইছি, সময়ের আমাদের কোনো কিছু দেওয়া নাই, সূত্র এটা বসাইছি। সময় ছাড়া সূত্র কিন্তু তোমাদের গতিতে এটা, বাকি সব কিছু নিয়ে সম্পর্ক করতে হচ্ছে। সো 9 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 6, 81 ভাগ 12, আমাদের এটা আসছে 6.75 মিটার। খুবই অত্যন্ত দুঃখজনক, 6.75 মিটার পরে এটা থেমে গেছে আমার মতো আর কি। আমি ফুটবলে শট দিলে কেন জানি বেশি দূরে যাই না। সো শেষে কি হয়ে গেল স্যার, 8 মিটারের চেয়ে কম। আমরা লিখবো কি দেখো, আমরা এইটুকু না লিখলেও চলে, না থাকলে চলে স্যার, এগুলো আমরা এটাকে লিখতে পারি, দেখো এটা ইজ লেস দেন 8 মিটার। সুতরাং আমরা কি বলতে পারবো, গোল হওয়া সম্ভব নয়। গোল হওয়া যেহেতু 8 মিটারের চেয়ে কম, তাই গোল হওয়া সম্ভব নয়। পরের অঙ্কে চলে যাও স্যার। গুলি তক্তার প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম স্যার। একটি বুলেট 30 মিটার পার সেকেন্ড বেগে 20 সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তাকে আঘাত করলো। 40% প্রবেশ করার পর বুলেটটি 60% হ্রাস পেল। তক্তাটির পুরুত্ব 5 সেন্টিমিটার হলে উপরোক্ত শর্ত অনুসারে বুলেটটির পক্ষে সম্পূর্ণ তক্তা ভেদ করা সম্ভব কিনা। আচ্ছা, এই প্রবলেমটা আমরা আগে করে ফেলছি, স্যার আগে করে ফেলছি, এটা আগে করা হয়ে গেছে স্যার। আমার মনে হয় আসলে ওই আগের প্রবলেমটা আরেকবার চলে আসছে এখানে ভুলে। সো আমরা মহাকর্ষ অভিকর্ষের ইয়েতে চলে আসি। গুলিতক্ত অঙ্ক আমাদের হয়ে গেছে স্যার, মহাকর্ষ অভিকর্ষ চলে আসি। মহাকর্ষ অভিকর্ষ ও পাহাড়ের উচ্চতা জি এর মান, আমাদের এই স্লাইডটা একটু ভুলে চলে আসছে স্যার। এখন মহাকর্ষ অভিকর্ষ প্রবলেমটা করব। মহাকর্ষ অভিকর্ষের সূত্র খুবই সিম্পল। অভিকর্ষজ যে বলটা আছে F ইকুয়াল টু জি এম আমরা লিখি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে যেই দুটো বস্তুর মধ্যে আমরা বল চিন্তা করতে, সেই দুটো বস্তুর ভর ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব আছে স্যার, তাদের কেন্দ্রের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গ। আর এখানে জি আছে, জি একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা সার্বজনীন ধ্রুবক।
এই মহাবিশ্বের যে কোনো জায়গায় এই জি এর মানটা সেম থাকবে। নিউটন এটা বের করছেন। সো পৃথিবী ও মঙ্গল গ্রহের ভরের অনুপাত 81:1, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি স্যার। পৃথিবী এবং মঙ্গলের, তাহলে আমরা মাস অফ আর্থ লিখি স্যার, মাস অফ মার্চ। আমরা মনে হয় ক্যাপিটাল লেটারে এগুলো করলে ভালো বেশি হয় স্যার। হ্যাঁ, ক্যাপিটাল ই লিখি স্যার, ক্যাপিটাল এম লিখি। কি কি দেওয়া আছে? 81/1। ব্যাসার্ধের অনুপাত রেডিয়াস আর ই আর এম 4:1, এই সব কিছু আমাদের দেওয়া আছে। কি বের করতে বলছে সেটা বলো স্যার। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, বস্তুকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে নেওয়া হলো চাঁদের পৃষ্ঠবস্তু। এইখানে একটু ভুল করে ফেলছে। কী রে বাবা, এত হাইব্রিড তুলে ফেলছে। আসলে আমার এই টাইপারকে আজকে গিয়েই মাইর দিতে হবে। কতক্ষণ চাঁদ বলে, কতক্ষণ মঙ্গল বলে। এই মঙ্গলগুলার একটু চাঁদ বানিয়ে দাও স্যার, মঙ্গলগুলার একটু চাঁদ বানিয়ে দাও। কি দুঃখজনক অবস্থা, মঙ্গল আর চাঁদের মধ্যে পার্থক্য বোঝে না। হ্যাঁ, তো সে তার প্রিয়তমাকে গিয়ে বলবে কি জানো, তুমি দেখতে একেবারে, তুমি তো মঙ্গলের চেয়ে সুন্দর, চাঁদের পরিবর্তে মঙ্গল পড়বে। এই বোকা ছেলেটা সবগুলা কি করে দিছে, চাঁদকে মঙ্গল বানিয়ে দিছে। আমার কাছে তাই মনে হয়। সো দেখো স্যার, চাঁদের অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের এখন তোমাকে বাকিটা দেওয়া আছে। 5 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী থেকে চাঁদে মঙ্গল গ্রহ তো বাদ, মঙ্গল গ্রহ শব্দটা বাদ। সো মুনের এম লিখতেছে স্যার। 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হলো, চাঁদের পৃষ্ঠে বস্তুটির ওজন কত হবে স্যার? চাঁদের পৃষ্ঠে বস্তুটির ওজন কত হবে সেটা বের করতে বলা হয়েছে স্যার। চলো স্যার, চাঁদের পৃষ্ঠের জন্য তো সব কিছু বলে দেওয়াই আছে। 1/6 এটা আমাদেরকে বলে দিছে। তাহলে আমাদের আর কিছু দরকারটা কি? ব্যাসার্ধের অনুপাত, সব কিছু, আর দরকার কি ছিল? এই প্রশ্নটা আসলে আমি ঠিক খুব একটা বুঝতে পারলাম না স্যার। 9.8/6 কোনো একটা জায়গায় আমি কিছু একটা ভুল করতেছি। এখানে কোয়েশ্চেনটা আসলে কোন দিক দিয়ে ভুল তুলছে আমি শিওর বলতে পারি না। কোয়েশ্চেনটা কি দিয়েছিলাম, এতগুলো কোয়েশ্চেন মাথায় থাকে না। 5 কেজি ভরের একটা বস্তু পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হলো, চাঁদের পৃষ্ঠে ওজন। আচ্ছা, আমরা লিভ ইট স্যার, এটা আমরা মঙ্গলের পৃষ্ঠের জন্য যদি করি, আচ্ছা মনে হয় মঙ্গলই আছে, চাঁদই আছে, শুধু লাস্টে গিয়ে মনে হয় একটু ঝামেলা হয়েছে, চাঁদের পৃষ্ঠে না বলে একটু মঙ্গলের পৃষ্ঠে বলে দিলে মানে ভালো হয়। এটা মঙ্গলের পৃষ্ঠে, তো মঙ্গলের পৃষ্ঠের জন্য আমরা চিন্তা করি স্যার। একটা জিনিস এদিকে দেখো স্যার, জি মানে হচ্ছে GM/r²। খেয়াল করো, তাহলে জি ইজ প্রপোর্শনাল টু m/r²। তাহলে আমরা একটা কথা বলতে পারি, পৃথিবীর পৃষ্ঠের জি এর মান তোমাকে বলে দেওয়া আছে স্যার, এই যে 9.8 বলে দেওয়া আছে, সাবাস। এখন আমরা জি মার্স / জি আর্থ এটা যদি করি, ভরের সমানুপাতিক ME, ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক, এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে যদি স্যার আমরা জি বের করি, GM = কি হবে স্যার, MM/ME। এটা উল্টে গিয়ে স্যার এটা 1/81 হবে, 1/81। আর এটা আমাদের অ্যাজ ইট ইজ 4:1 মানে 4 স্কোয়ার হয়ে যাবে স্যার, ইন্টু 9.8। আমরা এটা বসাই দিত স্যার, কত আসছে? চাঁদের ইনফরমেশনটা এক্সট্রা দেওয়া আছে, এটা মনে ছিল একটা অংশ, তাই লাস্টে শুধু এইটুকু জায়গায় ভুল করে ফেলছে আমার যেটা মনে হচ্ছে।
আমরা ওইটা দিয়ে করি স্যার, সমস্যা নেই, আনসার যাই আসবে আসুক। আমরা মঙ্গলের জন্যই করি স্যার, বাকি সবগুলো মঙ্গল দেওয়া আছে, এটা জাস্ট মঙ্গল হবে। সো আমাদের সরাসরি মঙ্গলের কোনো অভিকর্ষ ত্বরণ দেওয়া নাই, আমরা কি করতেছি মঙ্গলের ওই যে ভরের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত থেকে অভিকর্ষ ত্বরণটা বের করে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা স্যার অভিকর্ষ ত্বরণের সূত্রটা করবো, সেখানের মধ্যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো থেকে এরকম একটা সম্পর্ক দাঁড় করাবো, তা থেকে আনসার বের করে ফেলবো স্যার। ইন্টু 4 স্কোয়ার ইন্টু 9.8, তাহলে আমাদের এটা কত আসছে স্যার 1.9358 আসছে, 1.9358 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা দিয়ে যদি স্যার আমরা 5 কেজি ভরের একটা বস্তুকে গুণ করি তাহলে আমাদের কত আসছে স্যার 9.67 আসে ওজন। 5 কেজি ভরের একটি বস্তুকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো, মঙ্গলের পৃষ্ঠ বস্তুটির ওজন কত কম হবে, কত কম হবে, ইয়েস কত কম হবে সেটা জানতে চাওয়া হয়েছে। খুব বেশি ফাঁকা ফাঁকা করে ফেলছি, একটু ছোট্ট করে ফেলি স্যার। ছোট্ট বন্ধু সেদিকে চলে আসো। ওজন, ওজন এবারে স্যার ওজন কত কম হবে, ওজন মঙ্গল হচ্ছে আমাদের কত আসছে 5 ইন্টু 1.9358, এটা আমাদের আসবে হচ্ছে স্যার 9.679 নিউটন। ওজন আর্থ পৃথিবীর জন্য কি আসবে স্যার 5 ইন্টু 9.8 49 নিউটন। তাহলে পার্থক্য যদি আমরা করি স্যার, ওজনের পার্থক্য ডেল ডাব্লিউ হচ্ছে তোমার -9.679, তাহলে এটা আসে 39.321 নিউটন। এটা আমার এতটুকু আসে। আর চাঁদের জন্য যদি বলে, চাঁদের ক্ষেত্রে স্যার এত কিছুই নাই, চাঁদের ক্ষেত্রে মনে হয় প্রশ্নটা দেয় না। চাঁদের জন্য যদি বলতো তাহলে চাঁদের জন্য জি তো অলরেডি আমরা জানি 9.8 ডিভাইডেড বাই 6, ওইখান থেকে করে ফেলতাম। সো ওটা দিয়ে করে ফেলতাম, ওটা দিয়ে করলেও মনে হয় আনসার মিলে যাবে। যাই হোক, যেটার জন্য বলছে বলুক, তোমাকে মঙ্গলের জন্য বললে সেটা করে দেখালাম, চাঁদের জন্য বললে স্যার চাঁদের জন্য ছোট এম এভাবে দিয়ে করবেন স্যার, এটা দিয়ে যা আসে সেভাবে করে আপনারা ওজন করে নিয়ে আসবেন। পরের অঙ্কে চলে যায় স্যার, পুলি সুতার অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম স্যার, পুলি সুতার অঙ্ক। সো পুলি সুতার অঙ্কটা আমরা তুলব। পুলি সুতার অঙ্কে আমরা এখানে স্যার দুইটা বস্তু দেখতে পাচ্ছি, একটা বস্তু স্যার আমাদের এইভাবে আছে, একটা বস্তু এখানে। এখানে একটা জিনিস বুঝতে হবে, রশিটার কথা বুঝতে হবে। পুলির ক্ষেত্রে রশির ভর যদি নগণ্য হয়, পুরা রশির প্রত্যেকটা দিকে স্যার টান সমান হবে। তাহলে এই রশিটা এই বস্তুটাকে এদিকে যেই বলে টানবে, এই বস্তুটাকেও সেম রশিটা সেম বলে উপরের দিকে টান দিবে। তাহলে এখানে টানগুলো সমান সমান। নিচের দিকে M2G, এই যে স্যার M2G কাজ করবে, ঠিক আছে। আর কোনো বল এখানে নাই, এই বস্তুর উপরে একটাই বল, সেটা টান বল একে সামনে টেনে নিয়ে যাচ্ছে। তোমরা বলতে পারো নিচের দিকে একটা এমজি আছে, সেটা আমাদের এখানে কোনো কন্ট্রিবিউশন করতেছে না। কেন কন্ট্রিবিউশন করতেছে না? সামনে পিছে গতির জন্য উপরে নিচের বল কোনো কাজে আসে না, সামনে পিছের গতির জন্য উপরে নিচের বল কোনো কাজে আসে না। এটা মনে রাখা আপাতত, উপাংশের থিওরি বুঝলে বাকিটা বুঝে ফেলতে পারবা বড় হলে। সো M1 ভর দেওয়া আছে 3 কেজি, M2 ভর দেওয়া আছে 5 কেজি। একটি টেবিলের উপর M1 ভরের বস্তু সুতার সাহায্যে ঝুলন্ত, M2 ভরের বস্তুর সাথে যুক্ত, বস্তুটির ত্বরণ কত? ত্বরণ নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি, ত্বরণটা আমার এদিকে এ হবে। চলো স্যার এই প্রবলেমটা আমরা করে ফেলি। এই প্রবলেমটা সবার প্রথমে যেটা আমাকে করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে এই বস্তুগুলোতে স্যার। ফ্রি বডি ডায়াগ্রাম কি? ফ্রি বডি মানে মুক্ত, বডি মানে বস্তু, মুক্ত বস্তু চিত্র। এক একটা বস্তুকে নিয়ে আসবো। আমার প্রথমে M1 জন্য চিন্তা করবো স্যার, M1 জন্য একটা, এটা টি, একটাই বল, এখান থেকে কিছু বের করা পসিবল না। M2 জন্য চিন্তা করো তো স্যার, M2 এক পাশে স্যার টি, আরেক পাশে হচ্ছে M2G, ঠিক আছে স্যার। এবার খেয়াল করো, বস্তুটা পুরোটা যেহেতু কানেক্টেড, এই বরাবর তাদের সবারই ত্বরণ সেম। তাহলে এটার উপরে এই যে প্রথম বস্তুটার এদিকে ত্বরণ আমার এ, আর এটার জন্য আমার নিচের দিকে ত্বরণ এ। তো খেয়াল করে দেখো স্যার, এটা আমাদের অনুমান, আমরা ত্বরণটা কিন্তু অনুমান করে নিচ্ছি, এবং এই অনুমানটা 100% কারেক্ট হবে, ঘটনা দেখলে বোঝা যায়। তো
তোমরা বলতে পারো স্যার কমপ্লেক্স সিস্টেমে তো বোঝা যায় না, এটা তো খুব সিম্পল একটা সিস্টেম। যদি একটা কমপ্লেক্স সিস্টেম দিই তখন স্যার তোমরা অনুমান করে নিবা যদি ত্বরণ ঋণাত্মক আসে তাহলে বুঝে নিবা তোমার অনুমানের উল্টা দিকে। এক্ষেত্রে যদি আমরা উল্টা দিকে অনুমান করতাম, এভাবে অনুমান করতাম, দেখতাম ত্বরণ নেগেটিভ আসছে আসলে, তাহলে এভাবে ত্বরণ হচ্ছে না, ত্বরণটা নিচের দিকে হচ্ছে। সো তাহলে স্যার আসো এইখান থেকে আমরা জিনিসটা বের করতে পারতেছি না স্যার। এইখান থেকে আমরা জিনিসটা দুই পাশ থেকে আমরা দুটো সমীকরণ বের করে নিয়ে আসবো। হ্যাঁ, দুই পাশ থেকে সমীকরণ দুটা বের করে নিয়ে আসবো। তাহলে M1 বস্তুর জন্য আমরা যদি লিখি ফ্রি বডি ডায়াগ্রামগুলো থেকে আমরা জিনিসগুলো করব। একটা বস্তুতে স্যার বল যদি একটা কাজ করে, একটাই বল এখানে টি, তাহলে ওটা থেকে আমরা কি করব স্যার, ত্বরণ বের করতে চাচ্ছি, তাহলে সম্পর্ক কি হবে স্যার, বলের সাথে ত্বরণের সম্পর্ক কি হবে, টি ইকুয়াল টু M1A। তাহলে M1 বস্তুর ত্বরণ দিয়ে আমরা বের করে ফেলছি, সরি। তাহলে M2 বস্তুতে, এগুলো আমাকে সবগুলো ফ্রি বডি ডায়াগ্রাম বুঝাই দিবে। M2 বস্তুতে টি ইকুয়াল টু কী হবে স্যার, M2 বস্তুতে টি ইকুয়াল টু হবে নিচের দিকে mgটা বড়, ত্বরণের দিকে mgটা বড়, তাহলে M2g। আচ্ছা এখানে একটু বলি স্যার, একটু বলি, আগের বস্তুটাতে স্যার একটাই বল ছিল, বলের সাথে ত্বরণে আমরা সম্পর্ক করে ফেলছি। যখন কোনো একটা বস্তুতে একাধিক বল ক্রিয়া করে তখন ত্বরণটা নির্ভর করে লব্ধি বলের উপরে, লব্ধি বলের উপরে। এখানে স্যার লব্ধি বল আমরা F বের করব, এটা একটু বুঝে করো, এটা একটু বুঝাই বলে। কোনো বস্তুর উপর একের অধিক বল ক্রিয়া করলে বস্তুর ত্বরণটা লব্ধি বলের উপর নির্ভর করে। সো লব্ধি বল ইকুয়ালটা আমাদের M2A বস্তুর ত্বরণ হবে। এখন লব্ধি বলটা কই থেকে বের করবো, লব্ধি বলটা কীভাবে বের করবো একটু বুঝাই বলি স্যার। বস্তুর উপরে বল কয়টা স্যার, দুইটা। বস্তুর উপর বল কয়টা, দুইটা। বেসিক্যালি লব্ধি বল এই ধরনের কেসে বের করা খুবই সহজ, যখন এক লাইন বরাবর বলগুলো কাজ করে, এক লাইন বরাবর বলগুলো কাজ করে। তো একটা পাশে আমরা পজিটিভ ধরবো, একটা পাশে আমরা নেগেটিভ ধরবো। সো এখানে একটু বুঝতে হবে কোনটা পজিটিভ, ত্বরণের দিকটা স্যার আমার নিচের দিকে, তাহলে এটা পজিটিভ, এটাকে প্লাস দিব। M2G আমরা এটা দিব, মাইনাস টি লিখবো, তাহলে M2A পেয়ে যাব স্যার। এইখান থেকে আমরা শর্টকাটে টি এর ফাংশন টি এর অংশটা ক্যালকুলেট করে ইজিলি সলভ করে ফেলতে পারি। আসো স্যার আমরা করি। টি ইকুয়ালটা আমাদের আসতেছে M2G মাইনাস M2A। এটা আমাদের হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 2। 1 আর 2 যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসছে M1A ইকুয়াল টু M2G মাইনাস M2A। 1 ও 2 হতে তোমরা এই কথাটা লিখিও, 1 ও 2 নং হতে সবগুলো এক পাশে নিয়ে এসে আমরা যদি করি, ত্বরণ দুইটাকে এক পাশে নিয়ে এসে স্যার M1 প্লাস M2 ইন্টু G হয়ে গেছে স্যার। সবগুলো আমাকে দেওয়া আছে। M1 আমাদের 3, নিচে 3 প্লাস 5 ইন্টু 9.8 করলে অঙ্ক হয়ে যাবে স্যার। 3/8, 3/8 ইন্টু 9.8 কত আসছে আমাদের 3.67। কিরে কী হইল, M2 পড়েছিল রাইট, ও সরি ভুল করছি, 3/8 না 5/8, M2 পড়েছিল স্যার আমাদের। এটার সাথে আমরা 9.8 মাল্টিপ্লাই করব, আমাদের আসছে 6.12। হ্যাঁ 6.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার আনসার হয়ে গেছে। খুব সিম্পল স্যার। এই ধরনের কেসে আমি একটু বুঝাই দিই, পুলির প্রবলেমে আপনাদেরকে প্রত্যেকটা বস্তু থেকে আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম, এইটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম, এইটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম যেখানের মধ্যে আমার কি বল আছে, ত্বরণ আছে, সেখান থেকে একটা সম্পর্ক করে নিয়ে আসছি। এইটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের স্যার, যেখানের মধ্যে আমাদের কি আছে, বল আছে, ত্বরণ আছে, লব্ধি বলের মাধ্যমে সম্পর্কটা করে নিয়ে আসছি। সেভাবে করে আমরা সলভ করে ফেলছি, আনসার হয়ে গেছে স্যার। দুইটা সমীকরণ দুইটা করে নিয়ে আসছি। একাধিক বস্তুর উপর একাধিক বল যখন ক্রিয়া করে তখন আমরা কি করি, আমরা লব্ধি বলের ইকুয়াল টু বর ইন্টু ত্বরণ, লব্ধি বলের উপর ত্বরণ নির্ভর করে। লব্ধি বলটা আমরা বের করে ফেলছি। দুইটা বল থেকে আমরা লব্ধি বল বের করতে কেমন হয় সেটা দেখছি। বড় বল থেকে ছোট বল বিয়োগ করব, বড় বলের দিকে বস্তুর ত্বরণ হয়। সো বস্তুর ত্বরণের দিকে বলটা বড়, সেটা আগে লিখছি, সেটা প্লাস হয়েছে। ছোট বলটা নেগেটিভ মাইনাস হয়েছে, সেটা মাইনাস করে দিছি, ইকুয়াল পেয়ে গেছি। লব্ধি বল পেয়ে গেছি, ইকুয়াল পেয়ে গেছি, ক্যালকুলেট করছি, অঙ্ক
অঙ্ক হয়ে গেছে, খুবই সহজ স্যার। সো এখনও চার্জ আছে মোবাইলে, সমস্যা নেই, আমরা আগাইতে পারবো। পরেরটাতে আমরা দেখি স্যার। পরে আমরা কাজ শক্তি ক্ষমতা করব স্যার। আমাদের মোটামুটি বলের অংশটা শেষ, এই মুহূর্তে আমরা কাজ শক্তি ক্ষমতা করব। কাজ শক্তি ক্ষমতা এরপরে তোমাদের হচ্ছে কি পদার্থের গাঠনিক পদার্থের গঠন না, পদার্থের অবস্থা ও চাপ, সরি, পদার্থের অবস্থা ও চাপ, এই দুটো চ্যাপ্টার দিয়ে আমরা মোটামুটি এই জিনিসগুলো শেষ করব। সো চলো আমরা এটা শুরু করব আজকে।